আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে টঙ্গী ছাড়ছেন মুসল্লিরা। নিজ নিজ যানবাহনের পাশাপাশি যে যেভাবে পারছেন রওনা করছেন গন্তব্যে। যানবাহন না পেয়ে হেঁটেই ছুটছেন অনেকে। এই বিষয়ে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মোনাজাত শেষে ঘরমুখ মানুষ কি বলছে এবং সড়কের পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে ইজতেমার ময়দানের ঠিক পাশে ঢাকা আশুলিয়া যে মহাসড়কটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং আজ সকাল 9টার কিছু পরে যে ইজতেমার যে শেষ আনুষ্ঠানিকতা ছিল আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এরপরই যে এখানকার যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু তাদের বাড়ির দিকে ফেরা শুরু করেছে। তবে পুলিশের যে দিক নির্দেশনা ছিল যে ইজতেমার আশেপাশে যে রাস্তাগুলো সেটি বন্ধ রাখা হবে তাদের চলাচলের সুবিধার্থে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে যারা মুসল্লিরা বেরিয়ে গেছেন তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন এবং এখান থেকে আমরা যতটুকু খবর পেয়েছি যে টঙ্গীর কিছু এলাকার রাস্তা বন্ধ রয়েছে এবং সেই বিমানবন্দর পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। তো সেখানটা পেরিয়েই হয়তো এই মুসল্লিরা যারা তাদের যে যানবাহনে তারা এসেছেন সেটিতে উঠে তারা তাদের গন্তব্যে চলে যাবেন। এই মুহূর্তে আবার অনেকে অপেক্ষারত রয়েছেন। যারা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন তারা আসলে মাঠ খালি হওয়ার পরে ভিতরে প্রবেশ করবেন। তবে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে এই আশেপাশের যে এলাকা রয়েছে সেখানে কোনো যানবাহন নেই, প্রত্যেকটি যানবাহনই আসলে চলাচল যে বন্ধ করে রাখা হয়েছে। সবাই পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছে তাদের গন্তব্যের দিকে এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারাও কিন্তু ওই পায়ে হেঁটে ইজতেমার যে পুরো এলাকাটি রয়েছে সেটি পাড়ি দিয়ে তারপরে যানবাহনে উঠতে হবে। এছাড়া টঙ্গীর তুরাগ যে তীর রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নদীপথ সড়ক পথের পাশাপাশি নদীপথে অনেকে লঞ্চে করে কেউ ট্রলারে করে বাড়ির দিকে ফেরা শুরু করেছেন। তবে মোনাজাত যখনই শেষ হয় তখনই কিন্তু তাদেরকে বলা হয় যে মাঠটি খালি করে দিতে হবে, কারণ আগামী কালই কিন্তু আবার এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। তো যানজটের যে বিষয়টি, যানজট আমরা ঠিক তেমনটা দেখতে পাচ্ছি না, কারণ যানবাহন চলাচলই বন্ধ রয়েছে। তো মুসল্লিরা যারা ইজতেমার ময়দান ত্যাগ করেছেন তারা পায়ে হেঁটেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছে। তো আমার কাছে এই ছিল ঢাকা আশুলিয়া যে মহাসড়কটি রয়েছে সেটির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। দেখছেন দেশ জনপদ লাইভ। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। নড়াইল ও টাঙ্গাইলের আয়োজন জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি নড়াইলে। শরীফুল, পূজা মণ্ডপে ভক্তদের কেমন আনাগোনা দেখছেন এবং সার্বিক আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, বিদ্যাদেবী সরস্বতী মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শিক্ষার্থীরা মূলত তাদের বিদ্যা অর্জনের জন্য যে দেবী রয়েছেন, বিদ্যার দেবী হিসেবে মূলত এটি পরিচিতি লাভ করে, যার কারণে শিক্ষার্থীরাই মূলত এই পূজাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা এই পূজাটি পালন করে থাকেন। আমরা এই মুহূর্তে রয়েছি নড়াইল সদর উপজেলার গোয়াখালা মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে কিছুক্ষণের মধ্যে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু আজকের এই সরস্বতী পূজা যে লগ্নের বিষয়টি রয়েছে সেটি কিন্তু দুপুর পর থেকে মূলত লগ্ন শুরু হবে এবং আগামীকালকে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই পূজার চলবে, যার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজ এবং আগামীকালকেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। যার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু ইতিমধ্যে যে পূজার শিক্ষার্থী এবং পূজারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে শাস্ত্রীয় বিধান মতে অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে কিন্তু এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সেভাবে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু এই বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করেছেন। আমরা এই বিষয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করব আজকের যে
শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, এই একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি আসলে কেন এই পূজা তারা করে থাকেন সেটা একটু জানার চেষ্টা করছি। জি, একটু বলবেন কেন আজকের এই পূজার আয়োজনটা? সবাইকে নমস্কার এবং ঐতিহ্যবাহী গোহলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা। আমরা আমাদের সাধ্যমতো প্রতি বছরই বিদ্যালয়ে পূজার আয়োজন করে থাকি, তবে এবার আমরা আগের তুলনায় এই বছর একটু আরো ভালোভাবে পূজা করার চেষ্টা করছি। আশা করছি যে ভালো হবে। আমাদের শিক্ষক সহ সবাই আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই পূজার কাজ করে থাকি। গতকালও যেমন আমরা এসেছিলাম, এসে আমাদের সাধ্যমতো চেষ্টা করে গেছি, সবাই বিকাল পর্যন্ত কাজ করেছি যাতে পূজার কোনো ত্রুটি না পড়ে। তো সকলকে নমস্কার, শুভেচ্ছা। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আমরা একটু জানার চেষ্টা করবো এই কলেজের একজন শিক্ষকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে আজকের এই সরস্বতী পূজা উপলক্ষে কি কি আয়োজন রয়েছে সেটি জানার চেষ্টা করছি। যে একটু জানাবেন যে কি কি আয়োজন রয়েছে আজকের এই পূজা উপলক্ষে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ সরস্বতী পূজা, বসন্তের পঞ্চমী তিথি। আজ এই তিথিতে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে বিশাল ভাবে আয়োজিত আমাদের আজকে সরস্বতী পূজা। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বিদ্যালয়টি নড়াইলে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আর এখানে শ্রেষ্ঠভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয় প্রতি বছরের ন্যায়। আমি এই বিদ্যালয়ে নতুন যোগদান করেছি, সে উপলক্ষে আমি অবশ্য কিছুই জানি না। তবে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে উনি সম্প্রতি বিদ্যালয়ে যোগদান করে সে বিষয়ে খুব বেশি কিছু বলতে পারছেন না। অঞ্জলি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকে অনুষ্ঠিত হবে এই বিদ্যালয়টিতে। তো এই ছিল আমাদের নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সরস্বতী পূজার বিষয়। আমরা এই বিষয়ে আরেকজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি যে আসলে কি কি আয়োজন রয়েছে আজকের এই পূজা উপলক্ষে। নমস্কার। নড়াইল সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের ঐতিহ্যবাহী গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বিদ্যালয়ে লুচি, কপির ঘন্ট, ডাল, বিভিন্ন রকমের ফল ফলারি, মিষ্ট দ্রব্য, অনেক কিছু আয়োজন করা হয়েছে। সবাইকে আজকের পুজোর অনুষ্ঠানের অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ রয়েছে। এবং ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে অঞ্জলি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকের এই সরস্বতী পূজা উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে। তো এই ছিল নড়াইল থেকে সরস্বতী পূজা সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গাইলে অভিজিতের কাছে। আমরা টাঙ্গাইলের খবরাখবর জানবো সরস্বতী পূজা উপলক্ষে। তো অভিজিৎ, টাঙ্গাইলের সরস্বতী পূজার খবরাখবর জানাবেন। হ্যাঁ দাদা, ধন্যবাদ শরীফ ভাই। আপনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলেও একইভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকে রাত পার হলেই সকাল থেকেই সরস্বতী পুজোর যে আয়োজন সেটা শুরু হবে এবং এই শুরু হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখন থেকেই শুরু হচ্ছে। তবে কোন দিকে মতে এই তিথিতে 2 দিন সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে এবং এই তিথিতে তিথি থাকে সোমবার সকাল থেকে এই পূজা অনুষ্ঠিত হবে। আমি যে জায়গাটা রয়েছে এটা কালীবাড়ি, টাঙ্গাইল বড় কালীবাড়ি মন্দির। এই মন্দিরেতে কয়েকদিন যাবতীয় এই সরস্বতী পূর্ণিমার যে মেলা সেটি হচ্ছে এবং এখান থেকে যে সনাতনী ধর্মাবলম্বীরা রয়েছেন তারা এখান থেকে প্রতিমা তারা পছন্দ অনুযায়ী কিনে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে প্রতিমাগুলো রয়েছে সকাল থেকে এখানে বেচা বিক্রি শুরু হচ্ছে। আপনারা দেখেন যে বড় কালীবাড়ি মন্দির যেটি রয়েছে প্রতিমাগুলো সেটি কিনে নিয়ে যাচ্ছে এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই বড় কালীবাড়িতে যে বড় কালীবাড়িতে এই সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারা এই প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। এইখানে বিভিন্ন ধরনের প্রতিমা রাখা হয়েছে, সনাতনীরা তাদের পছন্দ অনুযায়ী তারা
প্রতিমা কিনে নিয়ে যাবেন এমনটি বলছেন, এবং পাশাপাশি সকাল থেকেই এই জায়গাটিতে প্রতিমা বেচা বিক্রি শুরু হয়েছে। এইখান থেকে জেলার বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, যে পূজা রয়েছে, এইখান থেকে প্রতিমা নিয়ে তারা সেখানে গিয়ে পূজা করবেন এমনটি জানিয়েছে। এবং এইখানটিতে এই প্রতিমা ছাড়াও এইখানে পূজার যে সামগ্রী রয়েছে সেগুলো এখানেও যারা আছেন তারা বলছেন যে এখানে এই প্রতিমা যদিও একটু বেচাকিনি বেড়েছে গত কয়েকদিনের থেকে, তবে এই বেচাকিনি আরও বাড়বে বলে জানিয়েছেন এইখানকার যারা প্রতিমা শিল্পীরা রয়েছেন, যারা বিক্রি করতে এসেছেন। তারা বলছেন যে এই আজকে যেহেতু শেষ, এবং এই শেষ হওয়ার কারণেই তারা এই যে বাড়তি যে প্রতিমাগুলো রয়ে গেছে সেগুলো বিক্রির জন্য অপেক্ষা, এবং তারা বলছেন যে আজকের মধ্যে প্রতিমাগুলো বিক্রি শেষ হবে এমনটি জানিয়েছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা। এবং ক্রেতা যারা সনাতন ধর্ম রয়েছেন তারা বলছেন যে তাদের পছন্দ অনুযায়ী প্রতিমা কিনতে পেরে তারাও খুশি। আসলে টাঙ্গাইল থেকে এই ছিল সর্বশেষ প্রতিমা সরস্বতী পূজা নিয়ে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। নড়াইল ও টাঙ্গাইল থেকে সরস্বতী পূজার আয়োজন সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে নোঙর করে রাখা হয়েছে শত শত জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, এতে যাত্রীবাহী লঞ্চগুলোকে কি অসুবিধায় পড়তে হচ্ছে এবং সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমার ঠিক পেছনে কিন্তু শত শত ট্যাঙ্কারবাহী জাহাজগুলি কিন্তু অবৈধভাবে নোঙর করে রাখা হয়েছে। তো এখানে কিন্তু আসলে আপনি দেখছেন যে শত শত কারখানা যে ট্যাঙ্কারবাহী জাহাজগুলি আছে সেখানে কিন্তু তারা নোঙর করে রেখেছেন। তো এখানে আমাদের মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌরুটে যেই লঞ্চ চলাচল করে সেই লঞ্চ চলাচল করতে কিন্তু অনেক বেগ পেতে হয় বলে আমরা আসলে এখানে যাত্রী এবং চালকদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে শুধু জাহাজের কারণেই না, এখানে কিন্তু বালুমহালের যে বালগেটগুলি আছে সেগুলি কিন্তু বেপরোয়াভাবে চলাচল করার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে আমরা আসলে এখানে জানতে পেরেছি। তো আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে কেন এই দুর্ঘটনাগুলি ঘটে এবং এই নোঙর করে রাখা হয় কেন জাহাজগুলি? আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোম্পানির যে বড় বড় জাহাজগুলি আছে সিমেন্ট ফ্যাক্টরির, এগুলো আসলে বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে নোঙর করে রাখা হয়। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ যেই লঞ্চ রুটটা আছে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, লঞ্চগুলো কোথা দিয়ে যাবে ওরা ঠিকমতো দেখতে পায় না। আবার আপনি আরেকটা সমস্যা আছে, ছোট ছোট যে বালুর যে জাহাজগুলি আছে যেগুলো নিয়ে বালু বিভিন্ন জায়গায় যাতায়াত করা হয়, সেক্ষেত্রে আসলে অনেক সমস্যা। এখানে সমস্যা বলতে প্রশাসনের নাগের ডগায় আসলে সবকিছু হচ্ছে, এর নিয়ে কখনো কোনো পদক্ষেপ বিভিন্ন সময় বিভিন্ন আপনার মানববন্ধন বা বিভিন্ন করা হলেও কোনো ধরনের কোনো প্রতিকার আমরা আসলে মুন্সিগঞ্জবাসী এখনো পাইনি। সবচেয়ে মূল সমস্যা সেখানে এখানে যে সিমেন্ট ফ্যাক্টরির যে জাহাজগুলি আছে এগুলি সবচেয়ে মূল সমস্যা। দেখা গেল ওরা এলোমেলোভাবে ওরা যেখানে সেখানে নোঙর করে রাখে। আসলে কি করলে এই সমাধান হবে বলে মনে করেন? আসলে সমাধানের তো আসলে পথ খুব বেশি না, কিন্তু আপনার সদিচ্ছার খুব অভাব। সদিচ্ছা বলতে প্রশাসনের নাগের ডগায় এইভাবে আপনার একটা নদী ওরা ব্লকেট করে রাখে, যেখানে আপনার লঞ্চগুলি বড় বড় লঞ্চ আপনার ঢাকার যে বড় বড় লঞ্চগুলি আছে সেখানেও বিভিন্ন সময় দেখা গেল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে এগুলা সমাধান করতে গেলে এখন তাদেরকেই ধরতে হবে, জানি না এটার সমাধান আমরা আজও পাবো কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, যাত্রী কিন্তু জানিয়েছেন যে এখানে যে কারখানার জাহাজগুলি নোঙর করে রাখা হয় প্রশাসনের কিন্তু আসলে তদারকি নেই বলে আমাদের এখানে জানিয়েছেন। তো গত 2021 সালে কিন্তু মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌরুটে কিন্তু
ধলেশ্বরীর কাছাকাছি নদীতে কিন্তু আপনার এমবি সাবিত আল হাসান নামে একটি লঞ্চ দুর্ঘটনায় কিন্তু প্রায় 36 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছিল। একটি কার্গো জাহাজ কিন্তু ধাক্কা দিয়ে এই ঘটনা ঘটে। তো এই জাহাজটি কিন্তু তখনকার ছিল যে শেখ তন্ময়ের মালিকাধীন জাহাজ। তো আসলে আপনি এখানে কিন্তু শুধু আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে শুধু জাহাজ নোঙর করাই নয়, এখানে কিন্তু বালুবাহী বালকেটের কারণে কিন্তু মাঝে মাঝে এই নৌ রুটে দুর্ঘটনা ঘটে বলে এখানকার যাত্রী এবং চালকের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই যাত্রীবাহী নৌযান চলাচলের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে নোঙর করে রাখা হয়েছে শত শত জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের সড়ক অবরোধের কারণ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদেরকে। লালমনিরহাটে বুড়িমারি মহাসড়কে বেড়েই চলেছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। কি কারণে ঘটছে এত দুর্ঘটনা এবং এ বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। তো লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়কটি রয়েছে এবং এই মহাসড়কটি কিন্তু বেহাল দশা বেশ কিছুদিন ধরে, এবং খানাখন্দে ভরপুর এই মহাসড়কে গত 20 দিনে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অন্তত 15টি সড়ক দুর্ঘটনা ছোট বড় ঘটেছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে 3 জনের প্রাণহানির ঘটনা এবং এই যে ছোট বড় দুর্ঘটনা এবং এই সব কিছুর পেছনে কিন্তু সড়কের যে প্রশস্ততা কম সেটি অন্যতম দায়ী বলে যান চালকরা মনে করছেন। এছাড়া এই সড়কটি যে সংস্কার কাজ প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক কর্তৃপক্ষ তাদের বিভাগীয় কাজের অংশ হিসেবে করছে বলে আমাদেরকে জানালেও এই চালকরা বলছেন যে সড়কের যে সংস্কার কাজ সেটি কিন্তু মান নিয়ে প্রশ্ন তুলছেন চালকরা। আরেকটি তথ্য হচ্ছে যে গত কয়েক বছরে কিন্তু লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের যে প্রশস্ততা বাড়ানোর যে উদ্যোগ সেটি কিন্তু আসলে কর্তৃপক্ষ বা যারা জনপ্রতিনিধি বিগত সময় ছিলেন তারা কিন্তু আসলে গ্রহণ করতে পারেন নাই। গতকালকে যদি একটু তথ্য দিয়ে বলতে চাই যে গতকালকেও কিন্তু লালমনিরহাটের হাতিবান্ধা একটি সড়ক দুর্ঘটনায় একজন আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছে। এর আগে ঘুমিয়ে থাকা একজন গৃহবধূর বাড়িতে কিন্তু ট্রাক ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এবং সেখানে ওই ঘুমন্ত গৃহবধূ নিহত হয় এবং গত 3 থেকে 4 দিন আগে কিন্তু একজন কলেজ শিক্ষক এই মহাসড়কে প্রাণ হারায়। সব মিলিয়ে এই 20 দিনে 3 জনের প্রাণহানি কিন্তু লালমনিরহাট জেলা জুড়ে এক আলোচনার সৃষ্টি হয়েছে এবং এই যে প্রাণহানির ঘটনা কবে থামবে তা নিয়ে কিন্তু আসলে লালমনিরহাটের যান চালক যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত অবস্থা রয়েছে। একটু দেখাতে চাই যে লালমনিরহাটের যে বুড়িমারি মহাসড়ক রয়েছে এই সড়কটি দিয়ে শুধুমাত্র ট্রাকই চলাচল করছে এমনটি নয়, যে এই 18 ফিট মহাসড়কে ছোট বড় যান চলাচল সব ধরনের যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। লালমনিরহাটের যে ছোট বড় যান চলাচল রয়েছে তারা যেটি জানিয়েছেন যে দাবিটি তুলছেন এই একমাত্র মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে বুড়িমারি থেকে ছেড়ে আসা 800 থেকে 1000 ভারী যানবাহন চলাচল করছে। বিশেষ করে দিনের বেলা দুর্ঘটনা এড়াতে যাতে এই মহাসড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধ রাখা হয় সেটি কিন্তু আসলে দাবি তুলছেন। আর একটি তথ্য জানাতে চাই যে গত 2021 সালের পূর্বে কিন্তু এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক দিয়ে দিনের বেলা ভারী ট্রাক চলাচল বন্ধ ছিল এবং এই ট্রাক চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তুলনামূলকভাবে সড়ক দুর্ঘটনা অনেকটাই কম হতো বলে আমরা তথ্য যদি যাচাই করি সেটি জানতে পারছি। সুতরাং এই দাবিটি কিন্তু আবারও উঠছে যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক
মহাসড়কের প্রশস্ততা আসলে যাতে বৃদ্ধি করা হয় এবং সেই সাথে সংস্কার কাজেও যাতে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে যথাযথ কর্তৃপক্ষ সুদৃষ্টি দেয়। সব মিলিয়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের প্রশস্ততা বৃদ্ধিকরণ এবং সংস্কার কাজের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সঠিক নজরদারি এবং দিনের বেলা যাতে ভারী ট্রাকগুলো চলাচল বন্ধ করা হয় সেই জন্য কিন্তু আসলে সর্বস্তরের মানুষের দাবি তুলেছেন। এই ছিল লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সর্বশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ বাদশাহ। লালমনিরহাটের বুড়িমারি মহাসড়কে বেড়ে চলেছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। শ্যামলীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের সড়ক অবরোধের কারণ কি এবং এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে শ্যামলীর যে মেইন রোডটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বেশ কিছু শিক্ষার্থী এবং সাধারণ জনতা। তারা যেটি বলছেন যে তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা সেটি কিন্তু বর্তমান সরকার ঠিকভাবে করতে পারছে না, ফলে তারা দাবি করছেন যে এখন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রয়োজনে নিতে হবে এবং এর বাইরে কিন্তু তারা একাধিক দাবি করছেন যে আসলে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং পুনর্বাসনের যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেরকম কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা দেখছিলাম যে গতকাল রাতেও কিন্তু তারা আগারগাঁও চক্ষু হাসপাতাল এবং যে নিটো পঙ্খু হাসপাতাল রয়েছে সেটির পাশে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছিল, কিন্তু সেখান থেকে রাতের বেলা তারা অবরোধটা কিছুটা তুলে নেয় এবং পরবর্তীতে আজকে আমরা দেখছি যে ঠিক সকাল 11টার পরে আসলে তারা এখানে রাস্তা অবরোধ করে রাখে এবং ইতিমধ্যে রাস্তার দুই পাশে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তারা রাস্তার মাঝখানে স্লোগান দিচ্ছে। তো আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব যে আসলে এখন তাদের আসলে দাবিগুলো কি, একটু বলবেন আমাদেরকে যে আসলে এখন আপনাদের দাবিগুলো কি নিয়ে আপনারা রাস্তা অবরোধ? পুনর্বাসন এবং চিকিৎসা আমাদের লাগবেই। আমাদের ট্রিটমেন্ট আমরা 6 মাস থেকে হাসপাতালে পড়ে আছি, এরকম ট্রিটমেন্ট আমরা পাই নাই। সরকারের কাছ থেকে এমন কোনো সহযোগিতা পাই নাই, আমরা রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত আমরা স্বীকৃতি কোনো পাই নাই। ঠিক আছে, এটার জন্য আমাদের মাঠে নামা, আমাদের পুনর্বাসন এবং পূর্ণ চিকিৎসা দিতে হবে। এখন রাজনৈতিক যেটা সরকারিভাবে আমাদের ঘোষণা দিতে হবে, এর আমরা ঘোষণাপত্র এখনো পাইনি। কোন ঘোষণাপত্রের কথা? আমাদের যে পুনর্বাসন এবং যারা চিকিৎসা যাদের বাইরে নেওয়ার দরকার, যাদেরকে বাইরে নিবে, যাদেরকে চোখ ওঠানো হচ্ছে চিকিৎসার অভাবে, আমাদের চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না। আমাদের মেন কথা হচ্ছে পুনর্বাসন ট্রিটমেন্ট আমাদের আগে লাগবে। আপনাদের সাথে কোনোভাবে সরকারের পক্ষ থেকে যোগাযোগ হচ্ছে? আমরা 6 মাস থেকে দেখতেছি কোনো অপশনে ওরা আমাদের কাছে আসতেছে না। শুধু সময় নিতে চায়, আজ না কাল, অমুক দিন কিন্তু এভাবে এখন পর্যন্ত আমরা কেউ কারো সাড়া পাচ্ছি না। অনেক উপদেষ্টার কাছে আমরা কথা বলেছি, এখন পর্যন্ত আমাদের ডাকে সাড়া দেয় নেই। তাই জন্য আমরা মাঠে নামছি, এখন পুনর্বাসন না নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়তেছি না। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে যারা আন্দোলনে আহত হয়েছিলেন আসলে তাদেরকে যে পরিমাণ চিকিৎসার দরকার কিংবা তাদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসন প্রয়োজন, অনেকে যেহেতু হাত হারিয়েছে, পা হারিয়েছে এবং চোখের অনেকে আছে 2 চোখ 1 চোখ হারিয়েছে, দীর্ঘমেয়াদী আসলে তাদের চিকিৎসা এবং পুনর্বাসন দরকার, কিন্তু তারা অভিযোগ করছে যে সরকারের পক্ষ থেকে আসলে তাদেরকে সেভাবে কোনোভাবে আসলে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না এবং উপদেষ্টা সহ যারা এই সব দায়িত্বে রয়েছে তারাও আসলে তাদের সাথে স্পন্টেনিয়াস যে যোগাযোগ সেটি কিন্তু আসলে করছে না, এমনটাই কিন্তু এখানকার শিক্ষার্থী এবং যারা আহত হয়েছিলেন তারা দাবি করছেন এবং তারা দাবি করছেন যোগাযোগ না করা হবে এবং লিখিত এবং পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আপনারা একটু বলবেন যে আসলে পুনর্বাসনের প্রক্রিয়াটা আপনারা কি চান? আমি আপনাকে বলি, আমি হালুয়াঘাট শহীদ পরিবার এবং আহতদের প্রতিনিধি। আমার আহত ভাইরা মানে আমার প্রতিনিয়ত ওদের সাথে কথা হয়। আমাদের যে সকল ভাই আছে, যেমন আমি যদি বলি বিল্লাল ভাইয়ের কথা, উনি একজন কর্মক্ষম মানুষ ছিলেন, কাজ করে খাইতেন। ওনার হাতে খুব লাগছে, হাত কেটে গেছে, ওনার হাতে কাজ করতে পারে না, যার জন্য ওনার চাকরি চলে গেছে। বাসায় বসে বসে গতকালকে আমাকে ফোন দিছে, ভাই আমি হাত দিয়ে খাইতে পারি না, আমার চাকরি চলে গেছে, ভাই আমি কি করবো এখন?
আমি যদি শিমুল ভাইয়ের কথা বলি, তার ফ্যামিলি, তার বাবার চাকরি চলে গেছে অসুস্থতার কারণে, সে এখন অক্ষম, সে কাজ করে খাইতে পারে না, সে কোনো কিছু করতে পারতেছে না। সে একটা মানে ডাক্তার তাকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিছে, কিন্তু সে যে ভাড়া দিয়ে সে ট্রিটমেন্ট নেবে সেই ট্রিটমেন্টটা নিতে পারতেছে না। আমি আজকে 5 দিন যাবত রাত্রে ঘুমাইতে পারি না, চোখের ব্যথায় আমি কাতর হয়ে যাই। আমার আজকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আমার মনে হয় আমার চোখটা খুলে ফেলে দেয়। আমার এমন একটা পরিস্থিতি। আপনি যদি অন্যান্য ভাইদের দিকে দেখেন সেম, আমরা চক্ষু হসপিটালে সঠিক চিকিৎসা পাচ্ছি না। আমাদের ভাইরা এখন পর্যন্ত হসপিটালে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আমি যদি আরো বলি আমাদের শহীদ ভাইদের সাথে, আমার শহীদ ভাইদের সাথে ফ্যামিলি কথা হইতেছে, শহীদ পরিবারের সাথে, শহীদ পরিবারদের কাছে, আরে ভাই শহীদ পরিবারে কেন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে? তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আমার সেলিম আলী শেখ ভাই, সেলিম আলী শেখ এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনে টাকা পায় নাই, তার সাথে যোগাযোগ হয় না, এই পর্যন্ত টাকা পায় নাই। আলোক হসপিটালে গেছে, মিরপুর 10-এর আলোক হসপিটালে, তাকে সত্যায়িত পর্যন্ত করে দেওয়া হয় নাই। তার একটা সত্যায়িত করে আরেকটা করে না, এরকম কেন হবে? আমাদের শহীদ ভাইদের কাছে এখন তারা যাবে, বর্তমান প্রশাসন যারা আছে তারা যাবে, কেন তাদের পিছনে ঘুরবে? এটা তো আমরা মেনে নিব না। শহীদ ভাই শহীদ হয়েছে দেশকে রক্ষা করার জন্য, তারা যদি মানুষের পিছনে করে, যারা এখন বর্তমানে প্রশাসনে আছে তারা কি করবে? তারা ধনচা? আমরা কি তাদের পিছনে ঘুরবো? আমরা তাদের পিছনে ঘুরবো না। আমরা এখানে আজকে প্রায় 6টা মাস যাবত তাদের দেখতেছি, আমাদের নিয়ে কোনো কাজ করতেছে না। এটা আমরা মানি না। আজকে এখান থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। যেই পর্যন্ত আমাদের আহত ভাইদের যে পর্যন্ত ট্রিটমেন্ট না দেওয়া হবে সেই পর্যন্ত আমরা মানি না। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা আহত হয়েছে, আমরা দেখতেছি দেশের যারা মানুষ জীবন দিয়ে যেতেছে, যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, সাধারণ মানুষ, তাদের কোনো খবর নাই। এই বিএনপি জামাত এই আবুল তাবুল দলগুলো তার কাছে চলে যাইতেছে। ভাই আমরা তো ক্ষমতায় এটা চাই নাই। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে তারা চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে এবং চিকিৎসা এবং পুনর্বাসনের সম্পূর্ণ খরচ সরকার বহন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এমনটাই কিন্তু এখানকার আন্দোলনরত বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করছেন জুলাই আন্দোলনে আহতরা, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। দেখছেন দেশ জনপদ লাইভ। নদী থেকে বালু উত্তোলনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মৌলভীবাজারের কুলাউড়ার রাজারপুর সেতু। এ নিয়ে আরো জানব সহকর্মী ইস্তালে এলাহি কুটির কাছ থেকে। আমি আছি এখন, এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পিত্তিমপাশা ইউনিয়নের রাজাপুর নামক স্থান, যেটার উপর মনু নদীর উপরে নির্মিত হয়েছে রাজাপুর সেতু। দীর্ঘ 3 বছর পূর্বে এই সেতুটি পূর্ণাঙ্গ কাজ নির্মাণ করা হয়, কিন্তু দুই দিকের এপ্রুভ সড়ক সংযোগ না হওয়ার কারণে, নির্মাণ না হওয়ার কারণে এই সেতুটি এখন পর্যন্ত কোনো চলাচলের উপযোগী হয় নাই। কিন্তু এই সময়ে নদীর যে দুই পাশে ব্রিজের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্রিজের যে গার্ডারটি রয়েছে সেইটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং এটা অনেকটা খসে যাচ্ছে। আমি কথা বলেছিলাম এলাকার জনসাধারণের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে তারা এই বিষয়ে প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করেছেন, যোগাযোগ করার পরেও বালু উত্তোলন সেটি বন্ধ হয় নাই। না হওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্রিজটি উদ্বোধনের আগেই অনেকটা আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে এবং এটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে, এবং এটা উদ্বোধনের পরে কী অবস্থা ধারণ করবে এটা এলাকার জনসাধারণের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব আছে। এই নিয়ে তারা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, এমনকি মানববন্ধন সহ স্মারকলিপি বিভিন্নভাবে এই বালু উত্তোলনের ব্যাপারে তারা কথা বলেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই সেতুটি আজকে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন কর্তৃপক্ষ বলেছেন তারা এই বালু উত্তোলন যাতে ব্রিজের পাশে না করা হয় তার জন্য তারা বালু রিজাদারকে নির্দেশ করেছেন, কিন্তু সেই নির্দেশটা অমান্য করেই এই বালু উত্তোলন করা হচ্ছে। কথা বলেছিলাম সড়ক বিভাগের সাথে, তারা বলেছেন যে তারা এই রাস্তাটি অচিরে চালু করার জন্য বারবার ঠিকাদারকে চাপ দিচ্ছেন, কিন্তু ঠিকাদারের গাফলাতির কারণে এই রাস্তার দুই দিকের সংযোগ সড়ক সংস্কার হচ্ছে না এবং মানুষের চলাচলের উপযোগী হচ্ছে না, যার কারণে প্রায় 38 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি মানুষের উপকারে আসছে না, এবং দুই দিকের সড়ক সংযোগ সড়ক সহ প্রায় 400 কোটি টাকার যে প্রকল্প সেইটা অনেকটা বেঁচতে গেছে বলে এলাকাবাসী আমাকে জানিয়েছেন।
দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।